কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রম আমার ঘরে আমার স্কুলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শারমিন, সহকারী শিক্ষক শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। পূর্ববর্তী ক্লাসে আমরা বনায়ন অধ্যায়টি শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা এখন বনায়ন অধ্যায়ের পাঠ 3টি আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিই। আর তোমরা নিশ্চয়ই তোমাদের খাতা বই নিয়ে প্রস্তুত আছো, তাই না? আমরা আজকে পড়ব বনায়ন অধ্যায়ের পাঠ 3। পাঠ 3-এ তোমাদের খুব পরিচিত একটি বৃক্ষের বর্ণনা দেওয়া আছে, যেটা আজকে আমরা জানবো। সেটা হচ্ছে বাঁশ। বাঁশ সাধারণত বৃক্ষর মতো দেখতে না, তাই না? আমরা সাধারণ জ্ঞানে কিন্তু ছোটবেলায় পড়েছি সবচেয়ে বড় ঘাসের নাম হচ্ছে বাঁশ। যেহেতু ঘাস প্রজাতির সাথে বাঁশের মিল আছে, তাই সবচেয়ে বড় ঘাসের উপাধিটা কিন্তু এই বাঁশকে দেওয়া হয়েছে। এই বাঁশ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কেন? ধরো আমরা যে বিল্ডিংটাতে দাঁড়িয়ে আছি, তোমাদের এই বিদ্যালয়টা যখন বেসমেন্ট হয়েছিল, তখন প্রথমে কিন্তু কি করেছিল, এই বেসমেন্টের যে ঠেকাগুলো দিয়েছিল সেগুলো কিন্তু বাঁশের উপরে হয়েছিল। তাছাড়া ফুল তৈরি করতে বা যে কোনো ইনস্ট্রাকশন বা যে কোনো আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু বাঁশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। আর যেহেতু বাঁশের দাম কাঠের তুলনায় কিছুটা কম এবং বাঁশ দিয়ে প্রায় কাঠ দিয়ে যা করা যায় তার সবকিছুই করা সম্ভব, তাই বাঁশকে সাধারণত বলা হয় গরিবের কাঠ। তাহলে চলো আমরা জেনে নেই বাঁশের পরিচিতি। গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে বাঁশ খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি উপাদান। গরিবের কুঠির থেকে শুরু করে বড় বড় অট্টালিকা তৈরিতেও বাঁশের ব্যবহার অপরিহার্য। আমাদের দেশে সর্বত্রই বাঁশ চাষ হয়। বাঁশ সাধারণত মোথা বা রাইজম থেকে চাষ করা হয়। আমি গত ক্লাসে কিন্তু মোথা বা রাইজম কি তোমাদের সেটা পড়িয়েছিলাম। তারপরে আজকে আমরা যখন বাঁশের লাগানো পদ্ধতিগুলো করবো, তখন আমরা আবারও সেটা আলোচনা করব। বীজ থেকেও বাঁশের চাষ হয়। সাধারণত বাঁশ 5 থেকে 7 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আমি যেগুলো বলছি যেমন 5 থেকে 7, এগুলো তোমাদের বহু নির্বাচনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাঁশ খুবই শক্ত। কাঁচা বাঁশ সাধারণত সবুজ রঙের হয় এবং পরিপক্ক হলে বাঁশ কি হয়, ঘিয়া রং বা অফ হোয়াইট কালার টাইপের হয়ে যায়, তাই না? বাঁশের চিকন যে ডালপালা থাকে তাকে আমরা কি বলি, কঞ্চি। এই কঞ্চি দিয়েও কিন্তু বিভিন্ন কাজ করা হয়, যেমন বড়শি, যখন আমরা মাছ ধরার বড়শিতেও আমরা সাধারণত এই কঞ্চি ব্যবহার করে থাকি। বাঁশের পাতা চিকন এবং লম্বাটে হয়। সাধারণত বাঁশের পাতা কিরকম হয়, এরকম একেবারে চিকন চিকন পাতা হয়। এই পাতা এরকম থাকে, তাই না? বাঁশ গাছগুলো, এবং এগুলো একটা থাকে না, একটা ডালে অনেকগুলো পাতা, এভাবে চিকন চিকন পাতা থাকে, তাই না? এই যে আমি তোমাদের যে মোথা বললাম, সেই মোথাগুলো কিন্তু এরকম অংশ থাকে, তাই না? যেগুলা গাছের নিচের দিকে সাধারণত নোট যুক্ত হয়। এই অংশগুলোকে আমরা বলি নোট। আর এখানে আরেকটা সুন্দর অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে বাঁশ গাছে সাধারণত 100 বছরে একবার ফুল হয়। এটা কিন্তু খুব তোমাদের পরীক্ষায় আসে। এবার আমরা জানবো বাঁশ কত প্রকার। বাংলাদেশে অনেক ধরনের বাঁশ পাওয়া যায়। সাধারণত 23 প্রজাতির বাঁশ বাংলাদেশে দেখতে পাওয়া যায়। আর আমাদের দেশের পাহাড়ি অঞ্চলের অন্যতম প্রধান বৃক্ষ কিন্তু হচ্ছে বাঁশ। তার মধ্যে যেগুলো এলাকা ভিত্তিক, সাধারণত আমরা কি করি, বাঁশকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বন জঙ্গলের বাঁশ, আর একটা হচ্ছে গ্রামীণ বাঁশ। এবার আমরা এর নামগুলো জেনে নেব। বন জঙ্গলের বাঁশগুলো হচ্ছে মুলি, মিতিঙ্গা, টলু, নলিতল্লা, বেতুয়া, মাকলা,
এসব বাঁশ সাধারণত কি হয়, এসব বাঁশের যে দেয়ালের অংশ, বাঁশটা কি থাকে, ভেতরের অংশটা কিছু ফাঁপা থাকে, তাই না? ভেতরের অংশটা ফাঁপা থাকে এবং বাইরের অংশটা কিছুটা পুরুত্ব নিয়ে থাকে। এই বাইরের অংশটা এটা কি হয়, সাধারণত পাতলা হয়ে থাকে। আর গ্রামীণ বাঁশ সাধারণত যেগুলো আমরা চাষাবাদ করি বা লাগাই, কেন, বিভিন্ন গৃহস্থালী কার্য সম্পাদনের জন্য, সেই বাঁশগুলো হচ্ছে উড়া, বড়া, বড়ুয়া, বড়ুয়া, মরাল। এবং এদের কেন আমরা করি, কারণ এগুলোর পুরুত্বটা একটু বেশি হয়, তাই এটার কি হয়, স্ট্রেংথটা ভালো হয়, আমরা কাজ করতে সুবিধা হয়। এবার আমরা বাঁশের গুরুত্ব জানবো। আমি কিন্তু ক্লাসের প্রথমেই বলেছি বাঁশকে বলা হয় গরিবের কাঠ। কেন? কারণ কাঠ দিয়ে যে সকল কাজগুলো করা যায়, বাঁশ দিয়ে প্রায় সবগুলো কাজই করা যায়। গ্রামীণ অর্থনীতিতে বাঁশ বিরাট ভূমিকা রাখে। গৃহ নির্মাণ থেকে শুরু করে গ্রামীণ জীবনে প্রত্যহিক ব্যবহার্য প্রায় সকল ক্ষেত্রেই বাঁশের ব্যবহার রয়েছে। বাঁশ গ্রামীণ কুটির শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কুটির শিল্পে আমরা যেমন কি করি, বিভিন্ন ধরনের ডোলা, তারপরে বিভিন্ন ধরনের ঝুড়ি, তারপর অনেক কিছু তৈরি করি, বা হচ্ছে খেলনা ঘর, এগুলো তৈরিতে কিন্তু বাঁশ বা কঞ্চি ব্যবহৃত হয়। তাছাড়া বাঁশ থেকে কিন্তু কি হয়, বিভিন্ন ধরনের সোফা, এখন তারপরে বিভিন্ন ফুড কোর্ট গুলোতে দেখবে যে এখন বাঁশের ইন্টেরিয়র হচ্ছে, কারণ এটা এক হচ্ছে স্থিতিস্থাপক, দ্বিতীয়ত হচ্ছে এটা অনেকদিন স্টেবল থাকে, ভালো থাকে, এবং এটা একটা ডিফারেন্ট একটা লুক আছে, তাই না? আমরা ধরো কোথাও বেড়াতে গেলেও কিন্তু ওই ধরনের একটু রিসোর্ট গুলো খুঁজি যেগুলো একটু প্রাকৃতিক পরিবেশটা আমরা পাই, তাই না? আচ্ছা, যেমন এখানে দেওয়া আছে, বাঁশ দিয়ে আমরা ঝুড়ি, কুলা, ঝাঁপি, মাথাল প্রভৃতি তৈরি করতে পারি। খাল পাড়ে বাঁশের সাঁকো ব্যবহার করা হয়, এটা আমি আগে বলেছি। বাঁশের বাঁশি, হ্যাঁ দেখো, বাঁশ কিন্তু বাদ্যযন্ত্র তৈরিতেও ব্যবহৃত হচ্ছে। বাঁশের বাঁশি আমাদের বাদ্যযন্ত্র হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? এছাড়া বাঁশ দিয়ে কিন্তু বিভিন্ন কৃষিজ কি বলবো টুলস, যেরকম প্রযুক্তিগুলো তৈরি করা যায়, যেমন হচ্ছে লাঙল, জোয়াল, আঁচড়া, কোদাল তৈরিতে বাঁশের ব্যবহার হয়ে থাকে। বাঁশ কিন্তু শুধু এগুলাই না, আমরা যে কাগজে লিখি বা এই বইটা যে কাগজ দ্বারা তৈরি হয়েছে, সেটা তৈরিতেও কিন্তু এই বাঁশের ব্যবহার আছে। কাগজ এবং রেয়ন শিল্পের কাঁচামাল হিসেবে বাঁশের ব্যবহার আমরা দেখে থাকি। তাহলে আমরা বাঁশের গুরুত্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ বাঁশ প্রায় সবকিছুতেই লাগে। ইভেন আমরা জানি যখন অনেক মারা যায় তখনও কি করে, বাঁশের চাটাই দেওয়া হয়, তাই না, লাশের উপরে। আচ্ছা, এখন আমরা করব এই চাষাবাদ পদ্ধতি। সাধারণত আমাদের দেশে তিনটা পদ্ধতিতে এটা চাষাবাদ করা হয়। প্রথম হচ্ছে মোথা বা অফসেট পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে প্রাকমূল কঞ্চিকরণ পদ্ধতি, এবং তৃতীয় হচ্ছে গিটকরণ পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এক একটা পদ্ধতি একটু করে দেখে নিচ্ছি। মোথা পদ্ধতি, দেখো আমি এখানে একটা চিত্র এঁকেছি যেখানে আমি তোমাদের মোথা দেখিয়েছি। মোথা হচ্ছে গাছের নিচের অংশ থেকে নোটযুক্ত যে অংশগুলো বের হয়। সাধারণত 1 থেকে 3 বছর বয়সী বাঁশ গাছে কি হয়, আমরা এই মোথা সংগ্রহ করব। এই মোথা সহ, যে মোথায় সাধারণত 3 থেকে 4টা গিট আছে, এরকম ধরনের মোথা আমরা যদি একটি বেলে মাটি যুক্ত জায়গায়, সেখানে কি হবে, দোআঁশ এবং বালু মাটি যুক্ত জায়গায় আমরা সাধারণত চৈত্র মাস থেকে এই অফসেটটা সংগ্রহ করব, এবং যখন বর্ষাকাল আসবে অর্থাৎ শ্রাবণ ভাদ্র মাসে আমরা কি করব, এই অফসেটটা বা মোথাটাকে আমরা সেই জমিতে রোপণ করব। এবং দেখা যাবে সাধারণত 15 থেকে 25 দিনের মধ্যে সেখান থেকে কি হবে, এরকম নতুন পাতা বের হবে। এবং আমরা পরবর্তীতে এটা তুলে 3 ভাগ মাটি এবং 1 ভাগ গোবর মিশিয়ে আমরা কি করতে পারি, আমরা যে জায়গায় এটাকে লাগাতে চাচ্ছি সেই জায়গায় স্থানান্তর করে লাগাতে পারি। এখন আমরা জানবো দ্বিতীয় পদ্ধতি, সেটা হচ্ছে প্রাকমূল কঞ্চি কলম পদ্ধতি। প্রাকমূল কঞ্চি কলম পদ্ধতিটা কি, আমি তোমাদের আগেই বলেছি যে কি হয়, বাঁশ গাছে কঞ্চি হয়, তাই না? কিন্তু প্রাকৃতিক ভাবেই কিছু কিছু বাঁশের কঞ্চি যেগুলো হচ্ছে তার গোড়ায় কি হয়, মূল হয়। তোমরা যদি বাঁশ গাছ দেখে থাকো, দেখবে যে কঞ্চির নিচে কি হয়, ছোট ছোট মূল হয়। এই মূলযুক্ত কঞ্চি কেটে তুমি যদি ওই বেলে মাটিতে স্থাপন করো বা লাগাও, তাহলে কিন্তু সেখান থেকে আমরা নতুন চারা পেতে পারি। তাহলে আমরা এই দুই পদ্ধতিতে কি করতে পারি,
বাঁশের চারা উৎপাদন করতে পারি। এক্ষেত্রে আমরা কি করব, এই শিকড়যুক্ত স্টেম বা যেটা কঞ্চি আমরা বলছি, কঞ্চি সংগ্রহ করব এবং অস্থায়ী বেডে এটা কি করব 7 থেকে 10 সেন্টিমিটার গভীর করে, অস্থায়ী বেডে 7 থেকে 10 সেন্টিমিটার গভীর করে একটু বাঁকা করে আমরা এই কঞ্চিগুলোকে কি করব লাগিয়ে দিব। এবং সাধারণত এটা কি করতে হবে, আমাদের 2 থেকে 3 বার করে পানি দিতে হবে এবং 3:1 মানে 3 অনুপাত মাটি 1 অনুপাত গোবর, মানে 3 কেজি যদি তোমার মাটি হয় 1 কেজি গোবর হবে। এই অনুপাতে আমরা কি করব, এই কঞ্চিগুলোকে রোপণ করে দেব এবং সাধারণত বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে আমরা এটা মূল জমিতে স্থানান্তর করতে পারবো। এই পদ্ধতিতে আমরা নতুন একটি বাঁশের ঝাড় বা বাঁশের চারা উৎপাদন করতে পারি। এবার সবশেষে আমরা করব গিট পদ্ধতি। গিট আমি তোমাদের আগে বলেছি, বাঁশ গাছে কিন্তু সাধারণত নোট থাকে, এরকম 2-3টা নোট সহ বাঁশের ছোট ডাল বা কচি বাঁশ আমরা কি করতে পারি, নতুন একটা বেডে, সিড বেডে কি করতে পারি, এভাবে বাঁকা করে লাগিয়ে দিতে পারি। কিছুদিন পরেই দেখা যাবে যে সেখানে নিচ থেকে কি হচ্ছে, মূল গজাচ্ছে। আর এই পদ্ধতিতে আমরা গিট কলমের মাধ্যমে কি করতে পারবো, নতুন চারা উৎপাদন করতে পারবো। এই পদ্ধতিতে সাধারণত 1 থেকে 3 বছরের সবল একটা চারা নির্বাচন করতে হবে এবং 3 গিট সহ, সবসময় 3 থেকে 4টা নোট আছে এরকম বাঁশ আমাদের নির্বাচন করতে হবে। এরকম 3 থেকে 4টা নোট সহ আমরা বাঁশের ছোট ডালগুলো রোপণ করব এবং এগুলা কিছুদিনের মধ্যে, এই যে শ্রাবণ ভাদ্র মাসে আমরা সাধারণত এগুলো লাগাবো এবং কিছুদিনের মধ্যে সেখানে কি হবে, মূল গজাবে এবং আমরা 6 বা 1 বছরের মধ্যে সেটাকে আমরা মূল জমিতে রোপণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো এই বাঁশ গাছের পরিচর্যা কিভাবে করতে হয়। নতুন বাঁশ জারে যখন খরা হয় তখন আমাদের কি করতে হবে, হালকা পানি সেচ দিতে হবে। মোথার গোড়ার মাটি কুপিয়ে আলগা করতে হবে। সাধারণত মাঝে মাঝে মাটি আলগা করে দিলে সেখানে বায়ু চলাচল বৃদ্ধি পায়, সার এবং পানি চলাচল বৃদ্ধি পায়, তাই আমাদের এই কাজটা করতে হবে। তাছাড়া অতিরিক্ত আগাছা থাকলে সেগুলো দমন করতে হবে। গাছ লাগানোর সময় সব সময় রোগমুক্ত গাছ লাগাতে হবে বা মোথা লাগাতে হবে, আর যদি কোনোভাবে রোগাক্রান্ত হয় সেগুলোকে তুলে ফেলে দিতে হবে। এবং ফাল্গুন চৈত্র মাসে বাঁশের নতুন ঝাড়ে নতুন মাটি দিলে কি হবে, সুস্থ সবল চারা পাওয়া যাবে। এবার আমরা জানবো বাঁশ কিভাবে আমরা সংগ্রহ করবো। বাঁশ পরিপক্ক হতে 3 বছর সময় লাগে, এটা একটা অবজেক্টিভ। বাঁশ পরিপক্ক হতে কত বছর সময় লাগে, 3 বছর সময় লাগে। এই জন্য ঝাড় থেকে 3 বছর বয়সী বাঁশ সংগ্রহ করতে হবে। বাঁশ গজানোর মৌসুমে কখনো বাঁশ কাটা উচিত হবে না এবং একেবারে ঝাড়ের সব পরিপক্ক গাছ আমরা একেবারে কেটে ফেলবো না। কিছু গাছ যদি বাঁশ কাটি, কিছু আমরা পরবর্তীর জন্য রেখে দিব। আর একবারে কেটে ফেললে সেটার বংশবৃদ্ধি স্টার্টেড হয়ে যেতে পারে বা এটার ক্ষতিগ্রস্ত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এতটুকুই পড়বো বাঁশের। তাহলে আমরা কি কি পড়লাম এখান থেকে একটু আলোচনা করে নিই। যে বাঁশকে কেন গরিবের কাঠ বলা হয়, এই প্রশ্নটা খুব আসে তোমাদের। তারপরে আমরা জানলাম যে বাঁশের 100 বছর একবার ফুল ফোটে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। এবং এখান থেকে বাঁশের বিভিন্ন ধরনের 3টা যে পদ্ধতি পড়ালাম, চারা উৎপাদন পদ্ধতি, সেখান থেকে যে কোনোটা একটা বা যে কোনো 2টা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আর কোনো কিছু না, পরবর্তী ক্লাসে আমরা আরো ইম্পর্টেন্ট